স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প রাজশেখর বসু ওরফে পরশুরামের গা মানুষ জাতির কথা। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে আমি সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, মীরানগর, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। শুরু হচ্ছে আজকের গল্প গা মানুষ জাতির কথা। আজ প্রথম পর্ব। যে সময়ের কথা বলছি তার প্রায় 30 বছর আগে পৃথিবী থেকে মানবজাতি লুপ্ত হয়ে গেছে। তর্ক উঠতে পারে, আমরা সকলেই যখন পঞ্চত্ব পেয়েছি তখন এই গল্প লিখছে কে, পড়ছেই বা কে? দুশ্চিন্তার কোনো কারণ নেই। লেখক আর পাঠকরা দেশকালের অতীত। তারা ত্রিলোকদর্শী, ত্রিকালজ্ঞ। এখন যা হয়েছিল শুনুন। বড় বড় রাষ্ট্রের যারা প্রভু, তাদের মধ্যে মনোমালিন্য অনেক দিন থেকেই চলছিল। ক্রমশ তা বাড়তে বাড়তে এমন অবস্থা দাঁড়ালো যে মিটমাটের আর আশা রইল না। সকলেই নিজের নিজের ভাষায় দ্বিজেন্দ্রলালের এই গানটি ন্যাশনাল অ্যানথেম রূপে গাইতে লাগলেন। আমরা ইরান দেশের কাজী, যে বেটা বলিবে তা না না না, সে বেটা বড়ই পাজি। অবশেষে যখন কর্তারা সপক্ষের জ্ঞানী গুণীদের সঙ্গে মন্ত্রণা করে নিঃসন্দেহ হলেন যে বজ্জাত বিপক্ষ গোষ্ঠীকে একেবারে নির্মূল করতে না পারলে বেঁচে সুখ নেই, তখন তারা পরস্পরের প্রতি অ্যানাইহিলিয়াম বোমা ছাড়লেন। বিজ্ঞানের এই নবতম অবদানের তুলনায় সেকেলে ইউরেনিয়াম বোমা তুলো ভরা বালিশ মাত্র। প্রত্যেক রাষ্ট্রের বোমা বিশারদগণ আশা করেছিলেন যে অপর পক্ষের জোগাড় শেষ হবার আগেই তারা কাজ সাবার করবেন। কিন্তু দুর্দৈবক্রমে সকলেরই আয়োজন শেষ হয়েছিল এবং তারা গুপ্তচরের মারফত পরস্পরের মতলব টের পেয়ে একই দিনে একই শুভ লগ্নে ব্রহ্মাস্ত্র মোচন করলেন। সভ্য, অর্ধসভ্য, অসভ্য কোনো দেশ নিস্তার পেল না। সমগ্র মানবজাতি তার সমস্ত কীর্তি, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা মুহূর্তের মধ্যে ধ্বংস হল। কিন্তু প্রাণ বড় কঠিন পদার্থ, তার জের মেটে না। সাগর গর্ভে, পর্বতকন্দরে, জনহীন দ্বীপে এবং অন্যান্য কয়েকটি দুষ্প্রবেশ্য স্থানে কিছু উদ্ভিদ আর ইতর প্রাণী বেঁচে রইল। তাদের বিস্তারিত বিবরণে আমাদের দরকার নেই। যাদের নিয়ে ইতিহাস, তাদের কথাই বলছি। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, পিকিং, কলকাতা প্রভৃতি বড় বড় শহরে রাস্তার নিচে যে গভীর ড্রেন ছিল, তাতে লক্ষ লক্ষ ইঁদুর বাস করত। তাদের বেশিরভাগই বোমার তেজে বিলীন হল, কিন্তু কতকগুলি তরুণ আর তরুণী ইঁদুর দৈবক্রমে বেঁচে গেল। শুধু বাঁচা নয়, বোমা থেকে নির্গত গামারস্যের প্রভাবে তাদের জাতিগত লক্ষণের আশ্চর্য পরিবর্তন হল। জীববিজ্ঞানীরা যাকে বলেন মিউটেশন। কয়েক পুরুষের মধ্যেই তাদের লোম আর লেজ খসে গেল। সামনের 2 পা হাতের মতন হলো, পিছনের পা এত মজবুত হলো যে তারা খাড়া হয়ে দাঁড়াতে আর চলতে শিখল। মস্তিষ্ক মস্ত হলো, কণ্ঠে তীক্ষ্ণ কিচকিচ ধ্বনির পরিবর্তে সুস্পষ্ট ভাষা ফুটে উঠল। এক কথায় তারা মানুষের সমস্ত লক্ষণ পেলে। কর্ণ যেমন সূর্যের বরে সহজাত কুণ্ডল আর কবচ নিয়ে জন্মেছিলেন, এরা তেমনি গামারস্যের প্রভাবে সহজাত প্রখর বুদ্ধি এবং ত্বরিত উন্নতির সম্ভাবনা নিয়ে ধরাতলে আবির্ভূত হল। এক বিষয়ে ইঁদুর জাতি আগে থেকেই মানুষের চেয়ে শ্রেষ্ঠ ছিল, তাদের বংশবৃদ্ধি অতি দ্রুত। এখন এই শক্তি আরও বেড়ে গেল। এই নবাগত অলাঙ্গুল দ্বিপাদচারী প্রতিভাবান প্রাণীদের ইঁদুর বলে অপমান করতে চাই না। তাছাড়া বারবার চন্দ্রবিন্দু দিলে ছাপাখানার উপর জুলুম হবে। এদের মানুষ বলেই গণ্য করা উচিত মনে করি।
আমাদের মতো প্রাচীন মানুষের সঙ্গে প্রভেদ বোঝাবার জন্য এই গামারস্যির বরপুত্রগণকে গামানুষ বলব। এখন কিঞ্চিত জটিল তত্ত্বের অবতারণা করতে হচ্ছে। যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা মোটামুটি 25 বৎসর মানুষের এক পুরুষ এই হিসেবে বংশ পর্যায়ে গণনা করেন। অতএব 18,000 বৎসরে 720 পুরুষ, আমাদের ঊর্ধ্বতন 720 পুরুষ। অতএব 18,000 বৎসরে 720 পুরুষ। আমাদের ঊর্ধ্বতন 720 নম্বর পুরুষ কেমন ছিলেন? নৃবিদ্যা বিশারদগণ বলেন এরা পুরোপলীয় অর্থাৎ প্রাচীন উপল যুগের লোক। চাষ করতে শেখেননি, কাপড় পরতেন না, রাঁধতেন না, কাঁচা মাংস খেতেন, গুহায় বাস করতেন। ভেবে দেখুন, মোটে 720 পুরুষে আমাদের কি আশ্চর্য উন্নতি হয়েছে। আমাদের যেমন 25 বৎসরে ইন্দুরোদ্ভব গা মানুষদের তেমনি 15 দিনে এক পুরুষ, কারণ তারা জন্মাবার 15 দিন পরেই বংশ রক্ষা করতে পারে। মানব জাতি ধ্বংস হবার পর যে 30 বৎসর অতিক্রান্ত হয়েছে সেই সময়ে গা মানুষ জাতির 720 পুরুষ জন্মেছে, অর্থাৎ গা মানুষের 30 বছর আমাদের 18,000 বৎসরের সমান। যদি সন্দেহ থাকে তবে অঙ্ক কষে মিলিয়ে দেখতে পারেন। এই সুদীর্ঘ 30 বৎসরে গা মানুষ অতি দ্রুত গতিতে সভ্যতার শীর্ষদেশে উপস্থিত হয়েছে। পূর্ব মানব যে বিদ্যা, কলা আর ঐশ্বর্যের অহংকার করত, গা মানুষ তার সমস্তই পেয়েছে। অবশ্য তাদের সকল শাখাই সমান সভ্য আর পরাক্রান্ত হয়নি। তাদের মধ্যেও জাতিভেদ, সাদা কালার ভেদ, রাজনীতির ভেদ, ছোট বড় রাষ্ট্র, সাম্রাজ্য, পরাধীন প্রজা, দেশ, হিংসা এবং বাণিজ্যিক প্রতিযোগ আছে। যুদ্ধবিগ্রহ বিস্তর ঘটেছে। বারবার মারাত্মক সংঘর্ষের পর বিভিন্ন দেশের দূরদর্শী গা মানুষদের মাথায় এই সুবুদ্ধি এলো, ঝগড়ার দরকার কি? আমরা সকলে একমত হয়ে কি শান্তিতে থাকতে পারি না? আমাদের বর্তমান সভ্যতার তুলনা নেই। আমরা বিশ্বের বহু রহস্য ভেদ করেছি, প্রচণ্ড প্রাকৃতিক শক্তিকে আয়ত্ত করে কাজে লাগিয়েছি, শারীরিক ও সামাজিক বহু ব্যাধির উচ্ছেদ করেছি, দর্শন ও নীতিশাস্ত্রে অগাধ জ্ঞান লাভ করেছি। আমাদের রাষ্ট্রনেতা ও মহামহাজ্ঞানীরা যদি একযোগে চেষ্টা করেন তবে বিভিন্ন জাতির স্বার্থবুদ্ধির সমন্বয় অবশ্যই হবে। জনহিতৈষী পণ্ডিতগণের নির্বন্ধে রাষ্ট্রপতিগণ এক মহতী বিশ্বসভা আহ্বান করলেন। বিভিন্ন দেশ থেকে বড় বড় রাজনীতিক, দার্শনিক, বিজ্ঞানী, সাহিত্যিক প্রভৃতি মহা উৎসাহে সেই সভায় উপস্থিত হলেন। অনেক রবাহুত ব্যক্তিও তামাশা দেখতে এলেন। যারা বক্তৃতা দিলেন তাদের আসল নাম যদি গামানুষ ভাষায় ব্যক্ত করি তবে পাঠকদের অসুবিধে হতে পারে, সেজন্য কৃত্রিম নাম নিচ্ছি, যা শুনতে ভালো এবং অনায়াসে উচ্চারণ করা যায়। আমাদের দেশে হরেক রকম সভায় কার্যারম্ভের আগে সঙ্গীতের এবং কার্যাবলীর মধ্যে কুমারী অমুক তমুকের নৃত্যের দস্তুর আছে। পরাক্রান্ত গামানুষ জাতির রসবোধ কম। তারা বলে আগে 16 আনা কাজ, তারপর ফুর্তি। প্রথমেই সভাপতি মনস্বী চং লিং সকলকে বুঝিয়ে দিলেন যে এই সভায় যে কোনো উপায়ে বিশ্বশান্তির ব্যবস্থা করতেই হবে, নতুবা গামানুষ জাতির নিস্তার নেই। সভাপতির অভিভাষণের পর একটি অনতি সমৃদ্ধ রাষ্ট্রে প্রতিনিধি কাউন্ট নটেনাফ বললেন, জগতের সম্পদ মোটেই ন্যায়সম্মত পদ্ধতিতে ভাগ করা হয়নি, সেই কারণেই বিশ্বশান্তি হচ্ছে না। 2-4টি রাষ্ট্র অসৎ উপায়ে বড় বড় সাম্রাজ্য লাভ করে দেদার কাঁচা মাল আর আজ্ঞাবহ নিস্তেজ প্রজা হস্তগত করেছে, উপনিবেশও বিস্তর পেয়েছে। কিন্তু আমরা বিশ্ব সম্পত্তির আধা আধি বকরা আমাদের দিতে হবে। বৃহত্তম সাম্রাজ্যের প্রতিনিধি লর্ড গ্র্যাবার্থ বললেন, জগতের শান্তি রক্ষার জন্যই আমাদের জিম্মায় বিশাল সাম্রাজ্য থাকা প্রয়োজন। সাম্রাজ্য চালানোর অভিজ্ঞতা আমাদের যত আছে তেমন কারও নেই। আমরা শক্তিমান হলে তোমরা সকলেই নিরাপদ থাকবে। কাঁচামাল চাও তো উপযুক্ত শর্তে কিছু দিতে পারি। আমাদের হেফাজতের যেসব অসভ্য অর্ধসভ্য দেশ আছে তার উপর লোভ করো না। আমরা তো সেসব দেশবাসীর ওছি মাত্র। তারা লায়েক হলেই ছেড়ে দিয়ে ভারমুক্ত হব। আমরা কারো অনিষ্ট করি না।
বিপদ যদি ঘটে আমার বন্ধু কিপফের প্রকাণ্ড দেশই তার জন্য দায়ী হবে। এর দেশে স্বাধীন শিল্প আর কারবার নেই, সবই রাষ্ট্রের অঙ্গ। যারা সমাজে মস্তক স্বরূপ সেই অভিজাত আর ধনিক শ্রেণী ওখানে নেই। কি আশ্চর্য! এদের কদর্য নীতি আর সস্তা মালে জগৎ ছেয়ে যাবে। আমাদের সকলের সমাজ, ধর্ম আর ব্যবসার সর্বনাশ হবে। যদি শান্তি চান তো আগে এদের শায়েস্তা করুন। জেনারেল কিপফ তার মোটা গোঁফে পাক দিয়ে বললেন, বন্ধুবর লর্ড গ্র্যাবার্ট প্রচণ্ড মিছে কথা বলেছেন, তা আপনারা সকলেই বোঝেন। ওর রাষ্ট্রই আমাদের সকলকে দাবিয়ে রেখেছে। ওরা ঘুষ দিয়ে আমাদের দেশে বারবার বিপ্লব আনার চেষ্টা করেছেন। এর শোধ একদিন তুলব। এখন বেশি কিছু বলতে চাই না। পরাধীন দেশের জননেতা অবল দাসজি বললেন, লর্ড গ্র্যাবার্ট যে ওছিগিরির দোহাই দিলেন তার নিছক ভণ্ডামি। আমরা লায়ক কি না লায়ক তার বিচারের ভার যদি ওরা নিজের হাতে রাখেন তবে কোনো কালেই আমাদের দাসত্ব ঘুচবে না। এই সভার একমাত্র কর্তব্য সমস্ত সাম্রাজ্যের লোভ সাধন এবং সর্বজাতির স্বাধীনতা স্বীকার। অধীন দেশই দেশ হিংসার কারণ। মহাতপস্বী নিশ্চিন্ত মহারাজ চোখ বুজে বসেছিলেন। এখন মৌন ভঙ্গ করে অবল দাসের পিঠে সস্নেহে হাত বুলিয়ে বললেন, কোনো চিন্তা নেই বৎস, আমি আছি। আমার তপস্যার প্রভাবে তোমরা সকলেই যথাকালে শ্রেয় লাভ করবে। গৌরী শঙ্কর শিখরবাসে মহর্ষিদের সঙ্গে আমার হরদম চিন্তা বিনিময় হয়, তারা সকলেই আমার সঙ্গে একমত। কর্মযোগী ধর্মদাসজি বললেন, এসব বাজে কথায় কিছু হবে না। আগে সকলের চরিত্র শোধন করতে হবে, তবে রাষ্ট্রীয় সদ্বুদ্ধি আসবে। আমার ব্যবস্থা অতি সোজা। সকলে নিরামিষ খাও, সর্বপ্রকার বিলাসিতা বর্জন করো। 1 মাস মানুষের হিসেবে 50 বছর নিরাবচ্ছিন্ন ব্রহ্মচর্য পালন করো। এই সময়ের মধ্যে বুড়োরা আপনিই মরে যাবে, নূতন প্রজাও জন্মাবে না। তার ফলে জগতের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। খাদ্যাদি প্রয়োজনীয় বস্তুর অভাব থাকবে না। যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী কিছুই দরকার হবে না। বিশুদ্ধ ধর্মসঙ্গত উপায়ে সকলেরই প্রয়োজন মিটবে। পণ্ডিত সত্যকামজি বললেন, আমি অনেক চিন্তা করে দেখেছি, যুক্তিতর্কে বা অলৌকিক উপায়ে কিছুই হবে না। নিরামিষ ভোজন, বিলাসিতা বর্জন আর ব্রহ্মচর্য বৃথা। এসব উৎকট ব্যবস্থা আমাদের প্রকৃতি বিরুদ্ধ। আন্তর্জাতিক আইন দ্বারা জোর করে চালানো যাবে না। আমাদের দরকার সত্য ভাষণ। এই সভায় সদস্যগণ যদি মনের কপাট খুলে অকপট চিত্তে নিজেদের মতলব প্রকাশ করেন তবে বিশ্বশান্তির উপায় সহজেই নির্ধারণ করা যেতে পারে। আমরা বিজ্ঞানে অশেষ উন্নতি লাভ করেছি, কিন্তু মানুষ চরিত্রের কিছুই করতে পারিনি। তার কারণ বিজ্ঞানী যে পর্যবেক্ষণ বা পরীক্ষা করেন তাতে প্রতারণা নেই। জড় প্রকৃতি ঠকায় না, সেজন্য তথ্য নির্ণয় সুসাধ্য হয়। কিন্তু রাষ্ট্রের প্রভুরা মিথ্যা ভিন্ন এক পা চলতে পারেন না। এদের গূঢ় অভিপ্রায় কি তা প্রকাশ করে না বললে শান্তির উপায় বেরোবে না। রোগের সব লক্ষণ না জানলে চিকিৎসার ব্যবস্থা হবে কি করে? লর্ড গ্র্যাবার্ট ওষ্ঠ কুঞ্চিত করে বললেন, কেউ যদি মনের কথা বলতে না চায় তবে কার সাধ্যতা টেনে বার করে? সত্য কথা বলাবেন কোন উপায়ে? জেনারেল কিপফ বললেন, ওষুধ খাইয়ে সোডিয়াম পেন্টোথল নাম শুনেছেন? এর প্রভাবে সকলেই অবশ হয়ে সত্য কথা বলে ফেলে। আমাদের দেশে রাষ্ট্রদ্রোহীদের এই জিনিসটি খাইয়ে দোষ কবুল করানো হয়, তারপর ফটাফট গুলি। আমরা মোকদ্দমায় সময় নষ্ট করি না, উকিলকেও অনর্থক টাকা দিই না। বিশ্ববিখ্যাত বিচক্ষণ বৃদ্ধ ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী বললেন, বোকা বোকা, সব বোকা। পেন্টোথলে লোকে জড়বুদ্ধি হয়। সত্য কথা বলে বটে, কিন্তু বিচারের ক্ষমতা লোপ পায়। আমরা এখানে নেশা করে আড্ডা দিতে আসিনি।
জটিল বিশ্ব রাজনীতিক সমস্যার সমাধান করতে এসেছি, পেন্টোথলের কাজ নয়। আমার সদ্য আবিষ্কৃত ভেরাসিটিন ইঞ্জেকশন দিতে হবে। কই গেল রে? কই কই কই? গাঁজা থেকে উৎপন্ন অতি নিরীহ বস্তু, কিন্তু অব্যর্থ। যতই ঝানু কুটবুদ্ধি হন না কেন, ঘাড় ধরে আপনাকে সত্য বলাবে, অথচ বুদ্ধির কিছু মাত্র হানি করবে না। স্থায়ী অনিষ্টেরও ভয় নেই। 1 ঘন্টা পরে প্রভাব কেটে যাবে, তারপর যত খুশি মিথ্যা বলতে পারবেন। ওষুধটি আমার সঙ্গেই আছে। সভাপতি মশাই যদি আদেশ দেন, তবে সকলকেই 1 মুহূর্তে সত্যবাদী করে দিতে পারি। কাউন্ট নোটেনভ প্রশ্ন করলেন, পরীক্ষা হয়েছে? স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প রাজশেখর বসু ওরফে পরশুরামের গা মানুষ জাতির কথা। স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, মীরানগর, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন।